মালিক সমিতি তারা চাঁদাবাজি করছে, শ্রমিকেরা চাঁদাবাজি করছে। 1995 সাল থেকে আওয়ামী লীগ জামাত কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম। আমি নিজেই জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন, আমি এই ধরনের একটা লোভে পড়েছি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত, ওকে, সরকার অসহায়। আপনি মনে করছেন যে এই দুর্নীতির কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং সরকার মনিটরিং করতে পারছে না, কারণ সরকার অসহায়, এটুকু আপনি বলছেন। কিন্তু আমি একটু পুরোনো জায়গায় আপনাকে একটু ফেরত নিতে চাই যে মানুষকে, আপনি বলছেন যে মানুষ অনেক ক্ষেত্রে মোটিভেটেড হচ্ছে না, মানুষের এরপরও মোটিভেটেড না হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন ডক্টর অলি আহমেদ? মানে একটা তো আছে যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারা, একটা আছে বাজারে জিনিসপত্রের একটা নাবিশ্বাস ওঠা, আরেকটা আছে যে আপনি যেটিকে ডলার সংকট বলতেছিলেন। তারপরও মানুষ কেন মোটিভেটেড হচ্ছে না বলে আপনি মনে করেন? মানুষ তো কোনো উপায় দেখছে না। আচ্ছা, ছেলে মেয়েরা খাইতে চায়, মা বাপকে তো কিনতে হয়। ছোট ছোট ছেলে মেয়েরা তো এটা বুঝে না। তারা তো সরকার সম্বন্ধেও বুঝে না, গণতন্ত্র বুঝে না, স্বৈরতন্ত্র বুঝে না। তারা তো মা বাবার উপর চাপ দেয় যে তোমাকে এটা কিনে আনতে হবে আমাদের জন্য। কিন্তু আপনার কাছে কি মনে হয় চাঁদাবাজি করছে মালিক সমিতি, তারা চাঁদাবাজি করছে, শ্রমিকেরা চাঁদাবাজি করছে। তো চাঁদার কারণে যে জায়গায় জিনিসটা, যে মনে করেন বগুড়ার থেকে 1 কেজি আলুর দাম আপনি 30 টাকা হয়, ঢাকা পৌঁছতে পৌঁছতে সেটা 60 টাকা 70 টাকা হয়ে যাচ্ছে। এইভাবে বিভিন্ন জিনিসের দাম 5 থেকে 6 গুণ বৃদ্ধি পাচ্ছে চাঁদার কারণে। এটার সাথে পুলিশও জড়িত। আজকে পরিষ্কার ভাবে যুগান্তরের প্রথম পৃষ্ঠায় আছে, এটার সাথে পুলিশ জড়িত। একটি পরাধীন নাগরিকের মতো দেশে বসবাস করার কথা বলছিলেন, অনেকেই এরকম কথা বলে থাকেন, বিশেষ করে সরকারের বিরোধিতা যারা করছেন, যারা সরকারের বিপক্ষে রাজনীতি করছেন, তারা দেশের রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা দেখেন, গণতন্ত্রহীনতা দেখেন, আপনি সেটাকে একটা পরাধীনতা বলছেন। আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো যে এর জন্য বিরোধী দলের বা এই যে নেতৃত্বের, বিরোধী দলীয় নেতৃত্বের কোনো ভূমিকা আপনি দেখেন কিনা, আপনাদের কোনো দায় দেখেন কিনা, যে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন, পারেন নাই, সেই জায়গা থেকে যদি একটু বলেন। এটা নিঃসন্দেহে আমরা আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা আমরা পালন করতে পারি নাই। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যারা বিরোধী দল করে তাদের উপর কোনো অত্যাচার করা হয় না, নির্যাতন করা হয় না, নিপীড়ন করা হয় না। বিরোধী দল তাদের নিজের ভাবে করে সমস্ত প্রোগ্রাম পরিচালনা করে, কর্মসূচি করে, সরকারের বিরুদ্ধে তারা ডেমনস্ট্রেশন করে। কিন্তু বাংলাদেশে সেই সুযোগ নাই। আইয়ুব খান আমলে যে সুযোগ ছিল, ইয়াহিয়া খানের আমলেও যে সুযোগ ছিল, পাকিস্তানের আমলে যে সুযোগ ছিল, সেই সুযোগ এখন বাংলাদেশে নাই। এখানে একদলীয় বাকশাল এবং স্বৈর শাসন চলছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গুম করা হয়, হত্যা করা হয়, বিভিন্নভাবে নির্যাতন করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, দুর্নীতির মামলা দেওয়া হয়, জেলে আবদ্ধ করা হয়। সুতরাং কোন নাগরিকের পক্ষে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনা করা সম্ভব না। তারপরেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের প্রোগ্রাম, আমাদের যে কর্মসূচি আমরা চেষ্টা করছি পরিচালনা করতে। অনেক বাধা বিপত্তি আসছে। আমার যেটা জানার ছিল ডক্টর অলি আহমেদ, যে এইটা তো মানে আপনাদের দাবি, সরকার বা সরকার দলের বিপক্ষে আপনি যে কথাগুলি বলেন সেটা আপনাদের দাবি। আমার যেটা জানার ইচ্ছা ছিল যে বিরোধী দলের কোনো জায়গা থেকে এই কোনো গ্যাপ রয়ে যাচ্ছে কিনা, কোনো জায়গা থেকে কোনো আপনি নিজে কোনো ত্রুটি দেখেন কিনা যে আমরা এইটি করতে পারি নাই বা এটি হয় নাই, নাকি আপনি বলবেন যে আপনাদের পক্ষ থেকে সবকিছু ঠিক ছিল, শুধু মানে কোনো কারণে এটি হয় নাই? মানে আপনার অবস্থাটা একটু যদি বলতেন। আমাদের পক্ষ থেকে অনেক ভুল ভ্রান্তি ছিল, সেটা নিঃসন্দেহে। 2014 সালের পরের থেকে আমরা অনেকগুলি ভুল করেছি, যার কারণে বর্তমান সরকারের পক্ষে এই পর্যায়ে এসে আমাদের উপর স্টিম রোলার চালাচ্ছে। আমরা যে সব কাজ ঠিকভাবে করেছি বা পরিকল্পনা অনুযায়ী করেছি এটা বলা যাবে না। আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল। বিরোধী দলে আরো শক্তিশালী ভূমিকা পালন করা উচিত ছিল, যেটা আমরা করতে পারি নাই।
এটার বিভিন্ন কারণ আছে, সেটা আমি আপনাকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে চাই না, কারণ আমার দল ছোট, আমি একটা ছোট রাজনৈতিক দলের নেতা। এখানে মুখ্য ভূমিকা পালন করতে হয় বিএনপি কে। আমরা বিএনপি কে ফলো করি, বিএনপি যে প্রোগ্রাম দেয় তাদের কর্মসূচি একই সাথে আমরা ঐক্যমত পোষণ করে পালন করি। যদিও আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রোগ্রামগুলি নেওয়া হয়, তারপরেও তারা বড় দল হিসাবে তাদেরকেই সবকিছু দায়িত্ব নিতে হয়। আমরা প্রোগ্রামগুলি তাদের ইচ্ছা অনুযায়ী পালন করি। ডক্টর অলি আহমেদ, আমরা যেহেতু বলেছি আজ আপনাকে পেয়েছি, আপনি ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী, নানা কারণে দেশের রাজনীতি থেকে শুরু করে দেশের অভ্যুদয়ের সঙ্গে আপনার সরাসরি সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে একটি পর্যায়ে আপনি এবং আরও একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী মিলে কিন্তু একটি বিকল্প ধারা করেছিলেন এবং সেইখানে আপনারা একটি অন্যরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম করার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু একটি পর্যায়ে আমরা আপনাদেরকে আলাদা হতে দেখেছি। আমরা দেখেছি যে আপনারা আসলে একসাথে থাকতে পারেন নাই। এইটা কি আসলে নেতৃত্বের সংঘাত? এইটা কি আসলে ব্যক্তিত্বের সংঘাত? এইটা কি আসলে কোনো টানাপোড়েন, আওয়ামী লীগ বিএনপির কোনো আলাদা করে আপনাদেরকে কোনো প্রস্তাব দেওয়া? এই ব্যাপারটা যদি আমাদের একটু বলেন। আমরা দর্শকদের জানিয়েছিলাম যে আপনি আসবেন বলে, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে কালক্রমে কিছু না কিছু বিষয় জানতে চাইবো। ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনার শুধু কিছুটা শব্দ আমি শুদ্ধ করে বলতে চাই। আমি বিকল্প ধারায় যোগদান করি নাই। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, মেজর মান্নান এবং ডক্টর বদরুদ্দোজার ছেলে মাহি বি চৌধুরী, তারা তিনজনে মিলেই বিকল্প ধারা করেছিল। আমি করেছিলাম 26শে অক্টোবর 2006 সাল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তারা তাদের দল বিলুপ্ত করে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে অংশগ্রহণ করে এবং আমাদের সদস্য পদ নেয়। বদরুদ্দোজা সাহেব হয়েছিল সভাপতি, আমি ছিলাম নির্বাহী সভাপতি। ঢাকার একটি আসন নিয়ে গোলমাল হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছিলেন যে এই ঢাকার 2 নম্বর আসনটা নূর আলীকে দেওয়া হবে। আমার সাথে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একাধিকবার এই ব্যাপারে কথা হয়েছিল। বিকল্প ধারার নেতারা কিছু টাকার বিনিময়ে এই আসনটি নিয়ে বসুন্ধরার নুরুল ইসলামের কাছে বিক্রি করে দেয়। যমুনা গ্রুপের এই কথাটা যমুনা গ্রুপের নুরুল ইসলামের কাছে বিক্রি করে দেয়। আমরা এই কথাটা জানলাম বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকেও, আমরাও সংবাদ সংগ্রহ করেছিলাম। এটা জানার পরে আমাদের একটা মিটিং হয়েছিল মেজর মান্নানের বাসায়। আমরা 19 জন একদিকে ছিলাম, আর বদরুদ্দোজা সাহেব এবং ওনার ছেলে একদিকে ছিল। ওখানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল যেটা আমি কখনো আশা করি নাই। আমার সাথে যে নেতারা ছিল 19 জন, তারা খুবই ক্ষিপ্ত ছিল এই বিষয়ে। তখন আমি বদরুদ্দোজা সাহেবকে অনুরোধ করেছিলাম, আপনি আপনার বিকল্প ধারায় ফিরে যান। কারণ যেখানে একটা দল প্রতিষ্ঠা করার 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যদি এই ধরনের বেচা বিক্রি শুরু হয়ে যায়, আগামীতে এই দল নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আপনি যেভাবে বিকল্প ধারায় ছিলেন সেভাবে বিকল্প ধারায় চলে যান। আমরা যারা এলডিপি প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়েছি 32 জন, আমরা আমাদের দলটা নিয়ে থাকি। এখানে কোনো নেতৃত্বের অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। মূলত ঢাকা 2 আসন নিয়েই আমাদের সাথে দ্বিমত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী যখন আমাদেরকে অনুরোধ করেছিল এই আসনটা আমাকে দিতে হবে নূর আলীর জন্য, আমরা রাজি হয়েছিলাম। জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। না, মূলত এই বিষয়টা নিয়ে আমাদের সাথে দ্বিমত হয়েছিল। আমি আবার একটু বর্তমানে ফিরে আসি। বর্তমানে আমাদের প্রশ্ন হচ্ছে যে অনেকে না হলেও কেউ কেউ এই কথা বলেন, বিশেষ করে আপনি বলছিলেন যে আপনি তুলনামূলকভাবে একটি ছোট রাজনৈতিক দল করেন, সেইটার ক্ষেত্রে আপনাকে বিএনপির লিডই অনুসরণ করতে হয় এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এই বিষয়ে আপনি অনেক বিষয় বলতেও চান না। আমরা যদি এই প্রশ্ন করি যে আপনাকে যদি এই প্রস্তাব দেওয়া হতো বা দেয়া হয়েছে কিনা, বা সামনে দেওয়া হলে কি হবে, যে আওয়ামী লীগের রাজনৈতিক জোটে বা আওয়ামী লীগের সরকারের সাথে একটা জোট করার জন্য পদ দেওয়ার জন্য, সংসদ সদস্য পদ দেওয়ার জন্য, যেমন দেওয়া হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম
কে সেরকম আপনাকে দেয়া হলে আপনি কি করবেন, কি করতেন বা কি করবেন বলে ভাবছেন? আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম। 1995 সাল থেকে আওয়ামী লীগ জামাত কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তিনি আমার কাছে পাঠিয়েছিলেন তারই চাচা জনাব হাফিজ এবং মরহুম আখম জাহাঙ্গীর প্রতিমন্ত্রী ছিল, এক সময় এমপি ছিল। তারা দুজনে আমার বাসায় এসেছিল। প্রধানমন্ত্রীর সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তারা আমাকে বলেছিল একটা পার্লামেন্টারি কু হবে। আওয়ামী লীগের তখন সদস্য ছিল 143 জন, বিএনপির 40 জন, মোট 183 জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপন হবে। সেই বিলের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। আমার সাথে মোট 3 দিন এটা নিয়ে আলাপ আলোচনা হয়। প্রথম 2 দিন আমি রাজি হয়েছিলাম। তৃতীয় দিন আমি চিন্তা করলাম যে আমাকে তো বেগম জিয়া যোগাযোগ মন্ত্রী বানিয়েছে, যদি আল্লাহর হুকুমে আমি হয়েছি, তারপরও তিনি আমার প্রধানমন্ত্রী। তার সাথে যদি আমি এই ধরনের একটা বেইমানি করি, একটা মুক্তিযুদ্ধ হিসাবে আগামী দিনে মানুষ আমার সম্বন্ধে বা মুক্তিযুদ্ধ সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করবে। আমি নিজেই জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন, আমি এই ধরনের একটা লোভে পড়েছি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে। কিন্তু ডক্টর আলী আহমেদ, একটা প্রশ্ন এই সম্পর্কে। আপনি যদি বিএনপি দলের থেকে এসে অন্য একটি সংসদীয় দলকে লিড করেন, তাইলে সেইখানে আওয়ামী লীগের 143 জন বা জাতীয় পার্টি সহ অন্যান্য দল মিলে আরো 40 জন, 183 জনের দলে যদি আপনি আসেন, আপনার তো সংসদ সদস্য পদ অটোমেটিক বাতিল হয়ে যাওয়ার কথা। কারণ এটা তো 70 হতো না। কেন 70 তো তখন আছে, 70 তো অ্যাপ্লিকেবল, যেটা ফ্লোর ক্রসিং। বাতিল হতো না, তখন তো আমি বিএনপি ছেড়ে যেতাম না, বিএনপির 40 জন আমার সাথে থাকতো, এটা বাতিল হতো না। বিএনপির 40 জনই আপনার সঙ্গে থাকতো? বিএনপির 40 জন আমার সাথে থাকতো, আওয়ামী লীগের 143 জন, মোট 183 জন। আমি কিন্তু তৃতীয় দিন রাত্রে তাদের এই প্রস্তাবে রাজি হই নাই। তখন আখম জাহাঙ্গীর আমাকে অনুরোধ করলেন রাত্রে 1:30টার সময় যেন আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলি। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। আমি উনার সাথে কথা বললাম এবং উনাকে বললাম, আপনি যে আমাকে যোগ্য মনে করেছেন এই কাজের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তবে আমি বিএনপির সাথে এবং বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করতে পারবো না। আমি এই পদ তখন রিফিউজ করেছিলাম। তারপরে 2014 সালেও আমাকে অফার করা হয়েছিল, আমার দলকে অনেকগুলি পদ দেওয়া হবে, আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আমাকে 2টি আসন দেওয়া হবে, অনেক টাকা দেওয়া হবে। 2014 আমি কিন্তু বেগম জিয়াকে 2014 সালে রাইট, আমি সেটাও তাদের অফার ফিরিয়ে দিয়েছিলাম যে এই ধরনের বেইমানি আমি করব না। অনুরূপ ভাবে 2018 সালেও আমাকে অফার করা হয়েছিল মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য এবং অনেক টাকা দেওয়ার জন্য। আমি একটু বোঝার জন্য 70 অ্যাপ্লিকেবল থাকলে কি এখন আওয়ামী লীগের 150 জন সংসদ সদস্য যদি ঠিক করেন যে তারা 151 জন বাইরে হয়ে এসে অন্য কাউকে প্রধানমন্ত্রী করবেন, তারা কি এটা করতে পারবেন? তাদের সংসদ সদস্য পদ কি থাকবে? মানে আমি তো এটা বুঝি না যে বিএনপির 40 জনেরও তো সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা। এটা একটু মানে এটা যদি একটু পরিষ্কার করতেন। 70 অ্যাপ্লিকেবল থাকলে তারা বিএনপি থেকে বাইরে হইলে বা বেগম খালেদা জিয়া যেহেতু সংসদ নেত্রী, তাদের দলের নেত্রী, সেটা থেকে বাইরে হলে তাদের এটা অটোমেটিক শেষ হয়ে যাওয়ার কথা না? এটা তো দলের বিরুদ্ধে যদি ভোট দেয়, এটা দলের কোনো বিল না, এটা বিরোধী দলের একটা বিল। ওকে, আমার মনে হয় এখানে একটা স্কোপ আছে, এটা করতে পারে 40 জন থাকলে। ওকে, আমার ধারণা যে এটা তাহলে আপনি কন্টিনিউ করবেন। 2014 সালে আপনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে মন্ত্রী করা হবে, 2টি সংসদে আসন দেওয়া হবে এবং অনেক টাকা দেওয়া হবে। এই প্রস্তাবটা সরাসরি আপনাকে কে দিলেন? মানে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি কোত্থেকে আসলো? একজন মন্ত্রী 3 বার আমার বাসায় এসেছিল। আমি মন্ত্রীর নাম বলতে চাচ্ছি না, এটা বলাটা ঠিক হবে না। 2018 সালে ওই মন্ত্রী আসছিল এবং বিভিন্ন এজেন্সির লোকেরা 2018 সালে আমার বাসায় এসেছিল, আমাকে অনুরূপ ভাবে অফার দিয়েছিল, আমি সেটা গ্রহণ করি নাই। এবার কিন্তু আরো ব্যাপকভাবে 6টা গ্রুপ আসছিল, মন্ত্রী আসছিল 3 বার,
হ্যাঁ। জুলাই মাস থেকে মন্ত্রী শুরু করে আমার সাথে কথা বলার। আচ্ছা। এবং মন্ত্রী শেষ পর্যন্ত চেষ্টা করেছে, তারপরে এজেন্সির লোকেরা আসছে, পলিটিক্যাল লোকেরা আসছে, ব্যবসায়ীরা আসছে, আমার উপর প্রচন্ড চাপ ছিল। হুম। একই ধরনের অফার ছিল, আমাকে 2টা আসন থেকে নির্বাচিত করে আনবে, পরে আমি যাকে ইচ্ছা আমার আরেকটা আসন দিতে পারবো, আমার দলকে আসন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে। হুম। আমাকে কিন্তু প্রথমবার না, অনেককে প্রথমবার দিয়েছে, প্রথমবারে চিত হয়ে পড়ে গেছে। না কিন্তু ডক্টর, আমরা এটি জানি, কারণ আমরা আসলে সাংবাদিক হিসেবে আপনাকে কভার করেছি, একদম মাঠের সাংবাদিক হিসেবে আমরা জানি যে আপনি আসলে কাউকে মানে যেটিকে বাংলা ভাষায় বলে জমা খরচ দিয়ে কথা বলেন না। কিন্তু আমার একটু জানার কৌতূহল হচ্ছে, আপনি যখন এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি থেকে আপনি যখন বেরিয়ে এসেছিলেন, তখন কিন্তু আপনি বিএনপি রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক প্রকাশ্য অবস্থান নিয়েছেন, অনেক শক্ত শক্ত কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ নিয়ে। তাহলে আপনার কি অসুবিধা? আপনি আওয়ামী লীগ মানে বিএনপির বিরুদ্ধে যদি আপনি এরকম অবস্থানে নিতে পারেন, আওয়ামী লীগের মন্ত্রী হলে আপনার অসুবিধা কি? মানে আপনি কেন সেটি হইতে চান নাই আর কি? 2012 সালে জি। আমি থাইল্যান্ডে ছিলাম। আমাকে প্রথমে টেলিফোন করলো মরহুম সাদেক হোসেন খোকা। তিনি বললেন যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, বেগম জিয়া অনুরোধ করেছেন আপনার পক্ষ থেকে যেন আমাদেরকে একটা সমর্থন দেওয়া হয় পত্র পত্রিকার স্টেটমেন্ট দিয়ে। তখন আমি বলেছিলাম অর্ধেক কাজ করতে আমি প্রস্তুত না, তোমরা যদি চাও আমাদের অংশগ্রহণ, তাহলে আমাদের অংশগ্রহণ থাকবে, স্টেটমেন্টের দিয়ে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো, এই ধরনের কর্মকাণ্ড আমি করতে রাজি না। কারণ অনেকে দুর্নীতি করেছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। আমার বক্তব্যগুলি স্পষ্ট ছিল এবং সেটা বই আকারে আমি প্রকাশও করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে 2012 সাল থেকে দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির মামলা হয়েছিল, তারা এই সমস্ত দুর্নীতির মামলাগুলি উঠে এনে বিভিন্নভাবে বর্তমান যিনি রাষ্ট্রপতি, তিনি তখন দুদকের চেয়ারম্যান ছিলেন, তার মাধ্যমে মামলাগুলি চূড়ান্ত রিপোর্ট দেয় এবং বিচার বিভাগকে প্রভাবান্বিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি ছিল সব মামলাগুলি খালাস করে দেয়। অন্যদিকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে সাজা দেয়। বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাটা দিয়েছে, এখানে বেগম জিয়ার কোনো দুর্নীতি সংগঠিত হয় নাই, এই টাকাটা বরং দ্বিগুণ হয়েছে। এখানে একটা প্রসিজারাল মিস্টেক আছে। প্রসিজারাল মিস্টেক হলো এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে থেকে টাকা সরাইয়ে নিয়েছে। এটা যে তিনি সরাইয়ে নিয়েছে এটার কোনো প্রমাণ নাই, এটা তার স্টাফেরা করেছে। না সেটি ঠিক আছে, যদি কোনো দুর্নীতি সংগঠিত না সেটি ঠিক আছে। একটা ছোট প্রশ্ন করি, মানে বেগম জিয়ার জায়গায় যদি আপনি প্রধানমন্ত্রী থাকতেন, এরকম একটি ট্রাস্ট পরিচালনা করতেন, আপনিও এইটাই করতেন কিনা? আমি এটা চেঞ্জ করতাম না, যে অ্যাকাউন্টে আছে আমি সেই অ্যাকাউন্টে রাখতাম। তাহলে সেটা চেঞ্জ করা হয়েছে? তাহলে এটা চেঞ্জ করে এটা প্রসিজারাল মিস্টেক হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, জি, বেগম জিয়া এবং বিএনপির বিরুদ্ধে বর্তমান সরকার অন্যায় কাজ করেছে। দুর্নীতি করলে সবাই করেছে, সবাই বিরুদ্ধে বিচার হওয়া উচিত। যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে বিচার হবে না, আর বিরোধী দলে যারা আছে তাদের বিরুদ্ধে বিচার হবে, এটা অন্যায় কাজ। এই জন্য আমি বেগম জিয়াকে সেদিন নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছিলাম 2012 সালে। এই সমর্থনের সময় আমি তাকে 2012 সালে তাকে আমি কথা দিয়েছিলাম যে আপনি যতদিন আছেন, আমি যতদিন বেঁচে আছি, আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে যাব না। অন্যায়ের বিরুদ্ধে যখনই কোনো কর্মসূচি দিতে হয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব, রাস্তায় থাকবো যতদূর সম্ভব। ওকে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করতে হয় তা করব। আমি যে অফার, অন্যান্যরা একবার অফার পেয়েছে, আমি 4 বার অফার পেয়েছি, প্রধানমন্ত্রীর অফার পেয়েছি। বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার অফার আর কেউ পায় নাই আমি ছাড়া। আমি কি সেটা গ্রহণ করি নাই? 2012 সালের পরে আপনি একটু বলেছেন, তারপরেও একটু আপনার কাছে একটু জানতে চাই, একটু চট করে, কারণ আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে অংশ নেয়া না নেয়া সম্পর্কে আপনার কি বক্তব্য ছিল, এবং সেই বক্তব্যের কোন অংশটুকু গৃহীত হয়েছে, কোন অংশটুকু গৃহীত হয় নাই, আপনি যদি একটু বলেন, কারণ প্রেক্ষাপটটা একটু বড়, তবু আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। 14, 18, 24। 2014 সালে
বেগম জিয়ার খুব ঘনিষ্ঠ লেফটেন্যান্ট শমশের মুবিন, তৎকালীন লেফটেন্যান্ট শমশের মুবিন, সাবিউদ্দিন, তারা বেগম জিয়াকে ভুল পরামর্শ দিয়েছে, যার কারণে 1996 সালে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি এবং 2014 সালে আমরা নির্বাচনে যাইতে পারি নাই। এটার জন্য মূল ভূমিকা পালন করেছে লেফটেন্যান্ট শমশের মুবিন, পরবর্তী পর্যায়ে মেজর শমশের মুবিন তো এবং সাবিউদ্দিন। তো জনাব শমশের মুবিন চৌধুরী সেই সময় 2014 সালে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দেন বিএনপিকে। বিভিন্ন উল্টা পাল্টা সব পরামর্শ দিয়েছে। যখন প্রধানমন্ত্রী টেলিফোন করেছিল বেগম খালেদা জিয়াকে, তখনও যে বক্তব্যগুলি উভয় পক্ষ থেকে হয়েছিল এটার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল। আমি হলে সরাসরি যখন শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল মন্ত্রিত্বের নাম দেওয়ার জন্য, আমি হলে সরাসরি নামগুলি দিয়ে দিতাম, নামগুলি দিয়ে দেখতাম শেখ হাসিনা কি করে, নেক্সট স্টেপটা কি করে। ওকে, এই পর্যায়ে শমশের মুবিন এবং সাবিউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপিকে বিপদগামী করেছিল। আর একটু যদি বলে নিতেন 96 সালের ক্ষমতাচ্যুতটা আপনি কি বলছেন, 96 সালে কি হয়েছিল? 96 সালেও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছিল। বেগম খালেদা জিয়া 40 দিন পূর্বে নির্বাচন ডিক্লেয়ার করে 40 দিন পূর্বে তিনি পদত্যাগ করবেন। উভয় পক্ষ থেকে 5 জন করে মন্ত্রিসভার সদস্য হবে এবং ওই সরকারেই বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচন হবে। সেদিন কিন্তু আমার সাথে বিএনপির কেউ একমত হয় নাই। ওকে, তারা একটি নতুন ক্লজ সাথে দিল যে আওয়ামী লীগ হরতাল করতে পারবে না। আমি তখন আপত্তি করেছিলাম, এখন আমরা নির্বাচনে যাচ্ছি, হরতালের বিষয়টা আসতেছে কেন? হরতালের বিষয়টা উঠিয়ে দেন। কিন্তু মন্ত্রিসভার 17 জন উপস্থিত ছিল, বেগম খালেদা জিয়া উপস্থিত ছিল, কেউ আমার সাথে একমত হয় নাই। ওকে, পরবর্তী পর্যায়ে আমাকে বলল, আপনি এই প্রস্তাবটা নিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন এবং আমাদের মতামত জানান। আমি বললাম যে এই বক্তব্যটা নিয়ে আমি একা যাব না, আমার সাথে যেতে হবে ব্যারিস্টার সালাম তালুকদার এবং ডক্টর বদরুদ্দোজাকে যেতে হবে। আমি এই প্রস্তাব নিয়ে দুজনকে সাথে নিয়ে সংসদ ভবনের সম্মেলন কক্ষে গেলাম এবং এই প্রস্তাবটা প্রথমে বদরুদ্দোজা সাহেবকে অনুরোধ করলাম আপনি পড়ে শোনান, কারণ এটা আমার প্রস্তাব না। সালাম তালুকদার সাহেবকে বললাম আপনি শুনান, দুজনে অসম্মতি জানালো। তখন বাধ্য হয়ে আমাকে প্রস্তাবটা পড়ে শোনাইতে হলো। এই প্রস্তাব পড়ে শোনানোর সাথে সাথেই মরহুম মিজানুর রহমান বললেন, দাসখত দিয়ে আমরা রাজনীতি করব না। তখন ব্যারিস্টার মওদুদ সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তিনি একই কথা বললেন, দাসখত দিয়ে রাজনীতি করব না। তখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল নির্বাচন করার, সেটা আর থাকলো না, সেটা ভেঙে গেল। বিএনপি বিএনপির পথে গেল, আওয়ামী লীগ আওয়ামী লীগের পথে গেল। আচ্ছা, 96টা পরিষ্কার। আর তাহলে 2014 সালেও আপনি এটা মনে করেন যে এখানে আসলে কিছু ইয়ে হয়েছিল। 2018 সালের নির্বাচনে যাওয়া প্রসঙ্গে যদি একটু বলতেন, আমরা যদি 2018 সালটা একটু শুনতাম। 2018 সালে অবশ্য আমরা সবাই নির্বাচনের না যাওয়ার পক্ষে ছিলাম, সবাই একমত ছিল। কারণ ততদিনে আওয়ামী লীগ থানা পর্যায়ে থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত তাদের নিজস্ব পছন্দের কর্মকর্তা নিয়োগ দিয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের অনেক নেতাকর্মী তখন চাকরিতে ঢুকে গুরুত্বপূর্ণ পদে ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা নিয়ন্ত্রণ করছিল। সুতরাং তখন কারো পক্ষে নির্বাচন করে ফলাফল পাওয়াটা কঠিন ছিল। আমি নিজেও একটা প্রার্থী ছিলাম 2018 সালে। এই নির্বাচন শুরু হয়ে যায় আগের দিন রাত্রে সন্ধ্যার সময়, 7টার পরে থেকে নির্বাচন শুরু হয়ে যায়, রাত্রে 3টার মধ্যে নির্বাচন শেষ, পরের দিন কোনো নির্বাচন হয় নাই। আপনারা তাহলে নির্বাচনে গেলেন, মানে এই ব্যাপারটা যদি এরকমই হয় বা আপনারা যদি প্রেডিক্ট করে থাকেন, তাহলে আপনারা নির্বাচনে গেলেন কেন, মানে অংশগ্রহণ কেন করলেন? এটা তখন বিএনপি, আমি জানি না কি কারণে, আমি ছিলাম তখন সবচেয়ে প্রবীণ, আমার সাথে কোনো পরামর্শ করে নাই। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল, ডক্টর কামালের সাথে মিলিত হয়ে তারা একটা জোট করলো। ব্যারিস্টার মঈন সাহেব আমার ঘরে আসলেন, আমাকে অনুরোধ করলেন
আপনিও যুগ্ম কনভেনার হবেন, আপনি এই জোটে আসেন। আমি ওনাকে বললাম যে না, ডক্টর কামাল হোসেন হচ্ছে আওয়ামী লীগের বি টিম, ডক্টর কামালের নেতৃত্বে আমি কখনো যাব না, এই নির্বাচনে ডক্টর কামালের অধীনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। আপনি যেমন ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগের বি টিম মনে করতেন, বিএনপির ভেতর থেকেও কি ডক্টর কামাল হোসেনকে বি টিমই মনে করা হইতো? আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনারা আসলে ইলেকশনটাতে যাচ্ছেন নামমাত্র, এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, 2018 ইলেকশনে যাওয়ার থেকে ইলেকশনটাকে বিতর্কিত করতে দেখা বা বিতর্কিত দেখাই বেশি উদ্দেশ্য ছিল, এরকম কি কখনো আপনার মনে হয়েছে? না না, এটা না, এটা না। ওকে, ডক্টর কামাল এবং ডক্টর কামাল এবং বিএনপির মহাসচিব সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তারা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছিল এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই নির্বাচন কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না, সকলের অংশগ্রহণ এবং সবাই যেন ভোট নিরাপদে দিতে পারে, সেটা আমি সরকারের থেকে নিশ্চয়তা দিচ্ছি। এই নিশ্চয়তা দেওয়ার পরেই বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে, আমাদের আর কিছু করার ছিল না। ওকে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়তা পেয়ে বিএনপি সিদ্ধান্ত নেয় যে 2018 নির্বাচনে তারা অংশগ্রহণ করতেছে। কারেক্ট। এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করার পরে আপনি এখন যা বললেন সেই দাবি তারা অনেকে করেছিল, সেই দাবি করার পরে তারপরের জায়গা থেকে যদি একটু বলতেন, সেখানে দুটি সিদ্ধান্ত আছে যেটি আসলে আপনারা সে সময় জোটভুক্ত ছিলেন বলে, যেমন বিএনপি থেকে যারা সংসদ সদস্য পদে পাশ করেছেন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশ করা সত্ত্বেও বিএনপির মহাসচিব তিনি শপথ গ্রহণ না করা, এইটাও কি মানে এক ধরনের আপনাদের সিদ্ধান্তের ইয়াতেই হয়েছিল? আমাদের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, বিএনপির উচিত ছিল সেই সংসদে অংশগ্রহণ না করা। ওকে, আমরা যদি 2024 সালে আসি, 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা বা করা নিয়ে আপনাদের সাথে আলোচনা বা সেটির ক্ষেত্রে বিএনপির প্রস্তাব তো বটেই, অবস্থান তো বটেই, সেটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ শুনি, প্রস্তাব এবং অবস্থান নিয়ে। 2018 সালে নির্বাচন দেখার পর আমরা নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগের জন্মের পর থেকে কখনো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে নাই। বঙ্গবন্ধু যখন বেঁচে ছিলেন তখনও কখনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও কখনো সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ করে নাই। সুতরাং আওয়ামী লীগ 2018 সালের নির্বাচন, আমাদের যে রাত্রিবেলা নির্বাচন করে তারা ভোটে নির্বাচিত হয়েছে, 2024 সালে তার থেকে যে ভালো হবে এটা আমি কখনো বিশ্বাস করি নাই। আমরা সবাই একমত ছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই ভোট হবে এই ভোট কখনো সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না, কারণ তিনি ক্ষমতায় থাকার জন্য যা যা করার প্রয়োজন সেটা করবেন। এবার আপনি নিশ্চয়ই জানেন 2018 সালে রাত্রিবেলা ভোট করা হয়েছিল, 2024 সালে পাশের রুমে গোপন কক্ষে সব ব্যালট পেপার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা এটা প্রস্তুত রাখে, পরবর্তী পর্যায়ে প্রিসাইডিং পুলিং অফিসারের মাধ্যমে সেই ব্যালট পেপারগুলি বাক্সে ঢুকানো হয়। এইবারও আওয়ামী লীগের তো ন্যূনতম হলেও 30% ভোটার আছে, কিন্তু বাংলাদেশে আপনি বলেছেন, জনগণও বলেছে, এই ভোটের 7 থেকে 10%-এর বেশি জনগণ অংশগ্রহণ করে নাই। সেটি তো ঢাকায় যে কেন্দ্রে আমি দেখেছি সেই কেন্দ্রের কথা আমি বলেছি, আমি তো পুরো বাংলাদেশের ওই সময় আমি যে কেন্দ্রগুলিতে দেখেছি সেই কেন্দ্রগুলির কথা বলেছি। যাই হোক আপনি বলছিলেন এটা ছিল পুরো বাংলাদেশের চিত্র। ওকে, 7 থেকে 10%-এর বেশি ভোটার কোনো অংশগ্রহণ করে নাই। ওকে, আচ্ছা, এটি আপনি বলছেন পুরো বাংলাদেশের চিত্র, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে, আমি প্রশ্নটি করে রাখি, তারপর দর্শকদের কাছে যেটি জানতে চেয়েছিলাম সেটি নিয়ে একটু দর্শকদের কাছে যাব। দর্শকদের প্রশ্নের ব্যাপারে না, দর্শকদের কাছে প্রশ্ন আমরা করেছিলাম যে প্রিয় দর্শক, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ যথাযথ বলে মনে করেন কিনা? শতকরা 4% দর্শক মনে করেন যে হ্যাঁ সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে, না মনে করেন শতকরা 96% দর্শক। আচ্ছা, আমি যেটি প্রশ্ন করতে চাই ডক্টর ওলি আহমেদকে, ডক্টর ওলি আহমেদ,
ধরেন বিএনপির নেতৃত্বে আপনারা কেউ যারা বিরোধী দল, যারা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সরকারকে মনে করেন যে তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা, সেটি 2018-র অভিজ্ঞতা থেকেও সেটি হতে পারে, কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে কি অর্জন আপনারা করলেন রাজনীতির ক্ষেত্রে সেটি যদি আমাদের একটু বলতেন। কারণ মানে পাশাপাশি একটি প্রশ্ন করে রাখি, আপনারা কি এরকম একটা ধারণা করেছিলেন যে নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন বা পাশ্চাত্যের বিভিন্ন সংস্থা অনেক বড় বড় নিষেধাজ্ঞা এই সরকারের উপরে দিবে, সরকার তখন খুব বিপদে পড়ে যাবে, এরকম কি আপনারা ভেবেছিলেন বা ভাবছেন? আমি আমেরিকা বা অন্য কোনো দলের সাথে কোনো আলোচনায় বসি নাই, সুতরাং তাদের সাথে কি আলাপ আলোচনা হয়েছে এই ব্যাপারে আমি মোটেও জানি না। কারণ বিএনপি কখনো আমাকে এই ব্যাপারে ব্রিফও করে নাই এবং কোনো সভায় যাওয়ার জন্য আমন্ত্রণও জানায় নেই। সুতরাং বিদেশিদের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে কি আলাপ হয়েছে এই ব্যাপারে আমি মোটেও কিছু জানি না। আমি মাঠে ময়দানে ছিলাম আমার দলকে নিয়ে, মাঠে ময়দানে কি হয়েছে সেটাই আমি আপনাকে বলতে পারবো। 2018 সালের অভিজ্ঞতার কারণে আমরা এটা নিশ্চিত ছিলাম এই সরকার আরো তাদের ক্ষমতা পাকাপোক্ত করেছে, বিভিন্ন জায়গায় তাদের শতভাগ লোক নিয়োগ দিয়েছে, ছাত্রলীগ যুবলীগের লোকেরা সব জায়গায়, পুলিশে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলিতে বলেন, সিভিল সার্ভিসে বলেন, সব জায়গায় তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। আপনি দেখেছেন কেউ, আমরাও যাই নাই, মামা ভাতিজারা তারা নির্বাচন করেছে, ভাই ভাই নির্বাচন করেছে, দামি নির্বাচন আর প্রকৃত প্রার্থীর নির্বাচন, এর মধ্যেও তাদেরকে দুর্নীতির আশ্রয় নিতে হয়েছে, গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মারে নির্বাচন করতে হয়েছে। তাহলে আমরা যদি যেতাম কি রকম হতো অবস্থা? আপনি কি মনে করেন যে মানে হাইন্ডসাইট, আপনি যখন পিছনটা দেখেন তখন কি আপনি মনে করেন যে নির্বাচনে না যাওয়াটাই ঠিক ছিল? মানে আমাদের প্রশ্ন এই কারণে যে নির্বাচনে না গিয়ে আওয়ামী লীগকে একটা খুব সুবিধাজনক একটা অবস্থান দেওয়া হলো কিনা, যে তারা প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ পেল কিনা, যেটি কেউ কেউ বলে থাকেন, এটা এবং এটাকে আসলে একটা রাজনৈতিক ভুল হিসেবে বিবেচনা করা হবে কিনা? আমি বলবো এটা রাজনৈতিক ভুল হিসেবে বিবেচনা হবে না। এই জন্য এখানে তো নির্বাচন হয় নাই। যদি নির্বাচন হতো, জনগণের অংশ নিশ্চিত হতো, অবশ্যই আমরা নির্বাচন করতাম। আপনি জানেন এখানে তালিকা দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে 30টা কি 28টা 26টা সিট দেওয়া হয়েছে, পরবর্তীতে তারা 21টা সিট পেয়েছে। আওয়ামী লীগের অনেককে নমিনেশন দিয়েছে, তারা নির্বাচিত হয় নাই। প্রধানমন্ত্রী যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন সেটাই ঘোষণা করেছে। এখানে তো জনগণের কোনো অংশগ্রহণ ছিল না এই নির্বাচনে। সুতরাং ভুল হতো যদি জনগণের অংশগ্রহণ থাকতো। ওকে, জনগণের অংশগ্রহণ তো নাই। আপনি জনগণের অংশগ্রহণটার উপরে জোর দিচ্ছেন। আমি এই জায়গায় এসে আপনাকে জানতে চাই যে আপনি বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি দেখেন? 2 বছর, 5 বছর বা 10 বছরের কথা যদি আমি বলি, এই 3 টার্মে আপনি কি দেখেন যে বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে বা কি হবে? আপনার কি ধারণা বা আপনার কি অনুমান বা আপনার কি বিশ্লেষণ 2, 5, 10 বছরের একটি পিরিয়ডে? মহিউদ্দিন সাহেব, আপনিও মুসলমান, আমিও মুসলমান। কোরআন শরীফে আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। অন্যায় করে কেউ কোনোদিন কোনো জায়গায় টিকে থাকতে পারে না, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। বাংলাদেশের বর্তমানে অনেকগুলি সমস্যা আছে। বর্তমান সরকারের উপর জনগণের কোনো আস্থা নাই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বৃহত্তর দলগুলি, প্রায় 60টি দল এই নির্বাচন অংশগ্রহণ করে নাই, সুতরাং তাদের পক্ষে শান্তিপূর্ণভাবে দেশ চালাবে এটা সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডলার সংকট। ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে। এই রমজান মাসে মানুষে সেহরি খাইতে পারছে না, রাত সন্ধ্যায় ইফতারি করতে পারছে না। শসার দাম 100 টাকা, কিন্তু আপনার পেঁয়াজ, মানে রসুনের দাম। দাঁড়া, আমি শুধু আপনাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছি বলে আমি প্রশ্ন করি। শসার দাম 100 টাকা, কিন্তু বাজারে তো আমরা শসা পড়ে থাকতে দেখছি না, শসা বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। কি মানুষ কি করবে? মানুষের তো কোনো উপায় নাই।
শশা তো এমন না মানুষের যে সামনে তো শশা কোনো তো বিকল্প নেই। শশা তো অ্যান্টিবায়োটিক না, না খাইলে মানুষের কোনো অসুবিধা হবে না। জনগণকেও এটা বুঝতে হবে। জনগণ হয়তো সে অতদূর মোটিভেটেড না, ওকে, জনগণকে ওইভাবে মোটিভেট করা হয় নাই। আপনি যেখানে রসুনের দাম 60 টাকা ছিল, সেই রসুনের দাম এখন 350 টাকা। কোন জিনিস নাই যেটা 3 থেকে 5 গুণ বৃদ্ধি পায় নাই, যে বিক্রি করতেছে ওইভাবে জনগণের আয় বৃদ্ধি পায় নাই। যে বিক্রি করতেছেন উনিও তো জনগণ, এটা যে বিক্রি করতেছেন উনিও তো জনগণ। বুঝছি, এটা কেন বৃদ্ধি পেয়েছে আপনাকে সেটা বুঝতে হবে। আজকে যুগান্তর পত্রিকায় যদি আপনি দেখেন, আমি কয়েকদিন আগেও একটা বক্তব্যে বলেছি, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ছেলেরা বিভিন্ন